দর্শক, আপনারা তো জানেন যে বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে একটা প্রচন্ড ভারত বিদ্বেষী মনোভাব মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং ইদানিং এই যে ভারতীয় পণ্য বয়কট থেকে শুরু করে ভারতের যে দাদাগিরি এবং বাংলাদেশের নির্বাচনে যে ভারতের হস্তক্ষেপ, এই সব কিছু নিয়ে কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে একটা ঘৃণা এবং ক্ষোভ কাজ করতেছে। এই কারণে তারা ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করতেছে এবং ভারতীয় পণ্য বয়কটের ডাক তারই একটি অংশ। এখন এ কথা সত্য যে বিএনপি একটু দোটানায় আছে। বিএনপির কিছু নেতা মনে করেন যে ভারতের সঙ্গে এখনই এই ধরনের সংঘাতে যাওয়া আমাদের উচিত হবে না। অন্যদিকে বিএনপির কিছু নেতা মনে করেন যে বিএনপির তৃণমূলের একদম শতভাগ অংশ 100% তারা ভারত বিরোধী এবং আপনারা জানেন যে তৃণমূলই বিএনপির প্রাণ। তো সেই নেতারা মনে করেন যে যদি বিএনপির হাইকমান্ড এখনই তৃণমূলের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভারতীয় পণ্য বয়কটের ডাক না দেয়, তাহলে বিএনপি রাজনীতি ভবিষ্যতে হুমকির মুখে পড়বে। তো এই হচ্ছে ঘটনা। তবে আমি যতটুকু জানি যে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যে তৃণমূলের যে ভারত বিদ্বেষ এবং তাদের যে সাপোর্টাররা আছে, তারা চায় যে ভারতীয় পণ্য বয়কট করুক বা এই দেশ থেকে ভারতের প্রভাব দূর করুক, এর সঙ্গে বিএনপির একটা মৌন সমর্থন থাকবে। কিন্তু সরাসরি তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে কোনো কর্মসূচি ভারতের বিরুদ্ধে আপাতত দিবে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে কেন বিএনপির ভিতরে বা যারা বিএনপি জামাত মনোভাবের তাদের ভিতরে এতটা ভারত বিদ্বেষ জেগে উঠলো? আগে তো ছিল না এরকম। এই নিয়ে একটা রিপোর্ট করেছে মানব জমিন এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা লেখা আছে। আমি চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে আলোচনা করি, আমি পড়ে শুনাই। আপনারা একটা ক্লিয়ার ধারণা পাবেন যে আসলে গত 10 বছরে বা 15 বছরে ঠিক বিএনপির সঙ্গে ভারতের ঠিক কি ঘটেছে বা ভবিষ্যতে ঘটে যাচ্ছে। নির্বাচনের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে ভারত শব্দটি নানা কারণে আলোচিত। অবশ্য এই সময়ে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত এবং স্পর্শকাতর ঘটনা ঘটেছে। চোরাচালান দমন করতে গিয়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি জওয়ান নিহত এবং স্বাধীনতা দিবসে সীমান্তে নিরীহ বাংলাদেশিকে হত্যা, নির্বাচন পরবর্তী ঢাকায় ভারত বিরোধিতার আগুনকে উস্কে দিয়েছে। অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা না পাওয়া, ফেলানির মতো সীমান্তে নির্মম হত্যাকাণ্ড, তিস্তা চুক্তি জুড়ে থাকা অবস্থায় ফেনী নদীর পানি দিয়ে দেওয়া সহ নানাভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা সহ বিভিন্ন কারণে বাংলাদেশ ভারতের বিরোধিতার ইতিহাস দীর্ঘদিনের। এ নিয়ে পক্ষে বিপক্ষে স্ট্রং ন্যারেটিভ বিদ্যমান। কিন্তু এতদ সত্ত্বেও রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতিতে এটা প্রভাবকের ভূমিকায় ছিল না কখনোই। কিন্তু আওয়ামী লীগের ভারতের প্রতি নতজানু এবং বিএনপির ভারত বিরোধী এমন স্লোগানই কিন্তু রাজনীতিতে বর্তমান। কিন্তু বাস্তবতা সবসময় এক নয়। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের সুসম্পর্ক, কিন্তু তাই বলে অন্যদের সঙ্গে বৈরিতা এমন নয়। এবং এই কারণেই এটা প্রমাণিত যে শুধু কংগ্রেস নয়, বিজেপির সঙ্গেও বর্তমান আওয়ামী লীগের সম্পর্ক বিদ্যমান। বিএনপির বিরুদ্ধে অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন সহ আওয়ামী লীগের সব ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও কিন্তু বড় একটি সময় ধরে বিএনপি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে। এবং এও সমালোচনা আছে যে কেবল ভারতের মন পেতেই মাঠের জোটবদ্ধ আন্দোলনের শক্তি হ্রাসের সমূহ ঝুঁকি মাথায় নিয়েও বিএনপি তাদের প্রধান জোট সঙ্গী জামাতকে একতরফাভাবে ত্যাগ করে, শুধুমাত্র ভারতের মন পাওয়ার জন্যই। শুধু তাই নয়, যুদ্ধাপরাধের মিথ্যা দায়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হওয়ার পরও রহস্যজনক কারণে নীরব ছিল বিএনপি। যদিও ওই ফাঁসি ঠেকাতে না পেরে শাসক দলে থাকা সাকা চৌধুরীর অনেক বন্ধু সেদিন চোখের জল ফেলেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। মানে যখন সাকা চৌধুরীর ফাঁসি হয় তখন আওয়ামী লীগের অনেক নেতা কিন্তু গোপনে গোপনে চোখের জল ফেলেছেন। কি করবে, কিছু তো করার নাই। কিন্তু বিএনপি নির্মম ভাবে সেই সময় চুপ ছিল, কোনো শব্দ করে নাই। তো এটা ঘটেছে 2016 সালে, এই সাকা চৌধুরীর ফাঁসি। কিন্তু এর ঠিক 2 বছরের মাথায় জামাতকে বাদ দিয়ে প্রবীণ রাজনীতিবিদ এবং সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী মোর্চা গঠন করে বিএনপি। এবং বলা বলি আছে যে ভারতের ত্রয়োদশ প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মধ্যস্থতায় সেই মোর্চা গঠিত হয়েছিল। মানে কামাল হোসেনের সঙ্গে যে একটা ঐক্য জোট করেছিল বিএনপি, কামাল হোসেন, বিএনপি, জামাত, তারপরে কাদের সিদ্দিকী, এরা সহ, ওইটার মধ্যস্থতা করেছে ভারতীয় প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আর এই কারণেই বিএনপি
2014 সালের নির্বাচন বর্জন করলেও তারা প্রণব মুখার্জির আশ্বাস পেয়ে 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করে। কথা ছিল নির্বাচনে শাসক দল যতই প্রভাব বিস্তার করুক না কেন, বিএনপি 70 থেকে 80টা সম্মানজনক আসন নিয়ে সংসদে বিরোধী দলের বেঞ্চে বসবে। এটা ভারতের সঙ্গে একটা কথা হয়, কিন্তু সেই মধ্যস্থতা ভেস্তে যায়। কিভাবে ভেস্তে যায় এখানে একটা কথা আছে। চিকিৎসা শেষে দেশে ফিরতে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে অপেক্ষমান ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতা সেদিন আফসোস করে বলেছিলেন যে রাজনীতি একতরফা বিষয় নয়। শেষ পর্যন্ত বন্ধু রাষ্ট্র ভারতের সুপারিশ ছিল বিএনপিকে 40টা আসন ছেড়ে দেওয়ার। মানে শেখ হাসিনার সঙ্গে ভারতের একটা অনেক নেগোসিয়েশন হয়েছে। শেষ পর্যন্ত ভারত শেখ হাসিনাকে বলেছে যে দেখো 70-80টা না হলেও অন্তত 40টা আসন দাও, এটা আমাদের অনুরোধ। এটা কিন্তু ভারত অনুরোধ করেছিল হাসিনাকে। তো সেই আওয়ামী লীগ নেতা তিনি বলেছেন যে কিন্তু আরেকজন উন্নয়ন অংশীদার চীনের কারণে তাও পারা গেল না। মানে তখন চীন শেখ হাসিনাকে বলেছে যে আমরা তো তোমার পাশে আছি, এই বিএনপিকে এই আসন আসন দরকার নাই, তোমরা একতরফাভাবে যা পারো সব নিয়ে নাও। তো এই কারণেই মূলত ভারত চেয়েছিল যে বিএনপিকে অন্তত কিছু আসন দেওয়া হোক, সম্মানজনক আসন। কিন্তু চীনের কাছ থেকে আশ্বাস পেয়ে শেখ হাসিনা সেই 40টা সিটও বিএনপিকে দেয়নি বা দেওয়া সম্ভব হয়নি। বিএনপি মাত্র 6টা আসন পেয়েছে। 2018 সালেরও নির্বাচনের বড় বেনিফিশিয়ারি ছিলেন আওয়ামী লীগ থেকে ছিটকে পড়া কয়েকজন নেতা। আদতে ওই নির্বাচন ছিল বিএনপির লস প্রজেক্ট। আবার তার আগে নির্বাচন মানে 14 সালের নির্বাচনে দিল্লির বিদেশ সচিব সুজাতা সিং এর ঢাকা সফর বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে এখনো গবেষণার বিষয়। যে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং কিভাবে এলেন, তিনি এরশাদকে জোর করে রাজি করালেন, সেগুলো এখনো বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়। তো সেই সময় ভারত যে পক্ষপাতিত্ব করেছে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে, সেটা হজম করা এবং 18 সালের নির্বাচনে বিএনপিকে মাঠে নামিয়েও পরে ভারত এক ধরনের মুখ ফিরিয়ে নেওয়ার পরও কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায়নি বিএনপি। বরং দলের নেতারা ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে যথাসাধ্য চেষ্টা করেছেন। দিল্লির গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে বিএনপি নেতৃত্বের বৈঠক হয়েছে দফায় দফায়, দেশে এবং দেশের বাইরে। এশিয়া এবং ইউরোপের বহু দেশে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। পশ্চিম ও মধ্য ইউরোপের একটি দেশে দলের শীর্ষ নেতার সঙ্গে একটি বৈঠক হয়। তার মানে তারেক রহমানের সঙ্গেও ভারতের বৈঠক হয়েছে। আমি আবার পড়ি যে দলের শীর্ষ নেতার সঙ্গে পশ্চিম ও মধ্য ইউরোপের একটি দেশে একটি বৈঠক হয়। এখানে লিখেছে যে আলপস পর্বতমালা আর প্রশস্ত হ্রদের অনন্য সৌন্দর্যের ওই লীলাভূমিতে 2+2 ফরম্যাটে অনুষ্ঠিত বৈঠকটির মুখ্য আলোচনা ছিল এই 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তো এই বৈঠকটা হয়েছে সুইজারল্যান্ডে, কারণ আলপস পর্বতমালা আর প্রশস্ত হ্রদ এই দুইটা কিন্তু ওই সুইজারল্যান্ডেই আছে। সুতরাং সুইজারল্যান্ডে এই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে। তবে সেখানে বিডিআর বিদ্রোহ, সীমান্ত হত্যা এবং সরকার দলের সঙ্গে ঘনিষ্ঠতার বিপরীতে বিএনপি প্রশ্নে ভারতের রিজার্ভেশন ইত্যাদি নানা বিষয়ে খোলামেলা আলোচনা কিন্তু বিএনপির সঙ্গে ভারতের হয় এবং বৈঠকের পরিবেশ ছিল অত্যন্ত আন্তরিকতাপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের কমিটমেন্ট ছিল সেখানে। এবং দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সুইজারল্যান্ডে বিএনপির সঙ্গে ভারতের এই বৈঠকের কথা স্বীকার করেন। তবে তিনি বিস্তারিত জানাতে রাজি হননি। বিএনপির তরফে সেদিন ভারতকে কিছু বিষয়ে খোলাসা করা হয়। বিশেষ করে আলোচনায় আসে যে বিএনপির জমানায় 2004 সালে চট্টগ্রামে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের বিষয়টি। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলা বারুদের চালান আটকের ঘটনা ছিল এটি প্রথম, এবং 2টি ট্রলারে করে এইসব অস্ত্র সমুদ্র পথে চিটাগাংয়ের CUFL জেটিতে আনা হয়েছিল। পর্যবেক্ষকরা মনে করেন যে 10 ট্রাক অস্ত্রই মূলত ভারতের সঙ্গে আজ অবধি বিএনপির শীতল সম্পর্কের মূল কারণ। সমালোচনা রয়েছে ভারতের চাপে পড়ে বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করতে বাধ্য হয়, অন্যথায় তা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে চলে যেত। অবশ্য বিএনপি বরাবরই দাবি করে যে তখন সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছিল বলেই অস্ত্রের বিরাট ওই চালানটি আটক করা সম্ভব হয়। যদি বিএনপি সরকার চাইতো সেগুলো ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেভাবে হোক যেতই।
20 বছর পরও অস্ত্র উদ্ধারের ঘটনাটি নিয়ে পাল্টাপাল্টি চলছে। বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ককে এটা একটা গলার কাটা হিসাবে বিবেচনা করা হচ্ছে। চীনের দক্ষিণাঞ্চলের বিহাইজ বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রামে এই অস্ত্রবর্তী জাহাজটি কিভাবে এবং কোন পথে আসছিল সেটির উপর কিন্তু ভারত আগে থেকেই গোয়েন্দা নজর রাখছিলেন। ইউরোপের মাটিতে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সেই বৈঠকে, মানে দেখেন, ইউরোপের মাটিতে মানে সুইজারল্যান্ডে তারেক রহমানের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সেই বৈঠকে, তার মানে তারেক রহমান সরাসরি কিন্তু এই নির্বাচনের আগে সুইজারল্যান্ডে গিয়েছিলেন গোপনে, এবং গোপনে গিয়ে সেখানে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছিলেন, এবং নিশ্চয়ই সেটা খুব উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলই ছিল। এবং তারেক রহমান তখন সরাসরি সেই সুইজারল্যান্ডে ভারতীয় উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সামনে এই 10 ট্রাক অস্ত্র বিষয়ে বিএনপি সরকারের সম্পৃক্ততা সরাসরি তিনি নাকচ করে দেন। এবং সেই সঙ্গে নির্বাচন তো বটেই, বাংলাদেশের যে কোনো বিষয়ে বন্ধু রাষ্ট্র ভারতের নিরপেক্ষ অবস্থান কামনা করা হয়। তারেক রহমান অনুরোধ করেছিলেন তাদেরকে যে দেখো, সামনে নির্বাচন, তোমরা দয়া করে আমাদের নির্বাচনী ব্যবস্থায় হস্তক্ষেপ করো না। আমরা চাই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক, গণতন্ত্র ফিরে আসুক একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। এবং আওয়ামী লীগের মধ্যেও অনেকেই কিন্তু এই ভারতের যে একপক্ষীয় অবস্থান সেটা পছন্দ করেন না, সেটাও ভারতকে তারেক রহমান স্মরণ করিয়ে দেন। এবং ইউরোপের একটি শান্ত শহরে বসে আলোচনা হচ্ছিল, সুইজারল্যান্ডের কোন একটা শহরে আর কি হয়তো হচ্ছিল, কিন্তু না, সেই আলোচনার প্রতিফলন তো নয়, বরং ঘটা করে উল্টোটা করা হয়েছে বাংলাদেশের বহুল আলোচিত দ্বাদশ সংসদ নির্বাচনে। সেই সময় ভারত তারেক রহমানকে আশ্বাস দিয়েছিল যে তারা যথাসাধ্য চেষ্টা করবে, কিন্তু বাস্তবে দেখা গেল যে চেষ্টা তো করেইনি, বরং ভারত উল্টো শেখ হাসিনার প্রতি একতরফা সমর্থন অব্যাহত রেখেছে। এবং যেই কারণে বাংলাদেশে যারা আওয়ামী লীগের তল্পিবাহক, যারা আওয়ামী লীগের চামচা, তারা ছাড়া পুরো সমস্ত বাংলাদেশকেই আজকে পুরো ভারত বিদ্বেষী করে তুলেছে, এবং ভারতের প্রতি পুরো বাংলাদেশের জনগণ খেপে গিয়েছে শুধু আওয়ামী লীগের কিছু তল্পিবাহক ছাড়া। এবং এটা যে ভারত এবং বাংলাদেশ উভয় দেশের জন্যই ক্ষতিকর তা আর বলার অপেক্ষা রাখে না, এবং তা নিয়ে শঙ্কিত অনেক রাজনীতিবিদ এবং বোদ্ধামহল। তবে অনেকেই মনে করতেছেন যে ভূরাজনীতি আর আমেরিকার সর্বউপস্থিতির কারণে ভারত ভিন্ন কৌশল নেয়, এমনটাই বলা হচ্ছে যে বিএনপি এখানে পরিস্থিতির শিকার হয়েছে এবং তাদের নিজস্ব কৌশলেও ভুল ছিল। মানে আমি একটু বুঝিয়ে বলছি, সেটা হচ্ছে কি, যে বিএনপি যদি শুধুমাত্র ভারতের উপরে ডিপেন্ডেন্ট থাকতো তাহলে হয়তো ভারত চিন্তা করতো যে ঠিক আছে, অন্তত বিএনপিকে একটা বিরোধী দলের মর্যাদাও দেই, এতদিন ধরে যেহেতু আমাদের সঙ্গে সম্পর্ক চেষ্টা করতেছে। কিন্তু ভারত চিন্তা করলো যে দেখুন, ভারত চায় না আমেরিকা অঞ্চলের নাক গলাক। চীনের সঙ্গে ভারত আছে ঠিক আছে, কিন্তু ভারত মন থেকে চায় না যে এই অঞ্চলে আমেরিকা প্রভাব বিস্তার করুক। এখন যদি ভারত হাসিনার উপর থেকে ছাতা সরিয়ে নেয় তাহলে হাসিনার পতন হবে। হাসিনার পতন হলে বিএনপি ক্ষমতায় আসবে, আর বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক বেকার মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা গোয়েন্দা তথ্য শেয়ার করবে, বিনিময় করবে, প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি করতে দিবে। সেই ঘাঁটি থেকে মিয়ানমারের উপর আমেরিকা হামলা চালাবে, মিয়ানমার হাতছাড়া হয়ে যাবে, মিয়ানমারের সঙ্গে আমেরিকা সম্পর্ক হবে, তার মানে আমেরিকা অঞ্চলে একটা প্রভাব বিস্তার করবে। এটা কিন্তু ভারত চায় না। ভারত চীনকে ঠেকাতে গিয়ে আবার আরেক আমেরিকাকে এই অঞ্চলে ডেকে আনবে, এটা ভারত চায় না। এবং এই কারণে কিন্তু শেষ পর্যন্ত ভারত হাসিনাকে সমর্থন দিতে বাধ্য হয়েছে, যাক মন্দের ভালো হাসিনাই থাকুক। তো এই হচ্ছে গিয়ে ভারতের যুক্তি, যে আমি যদি হাসিনার উপর থেকে আমার সমর্থন সরিয়ে নেই তাহলে বিএনপি ক্ষমতায় এসে এই অঞ্চলে আমেরিকাকে পুরো একদম ঢুকিয়ে দেবে এই অঞ্চলে। এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়টি আগামীতে কি হতে পারে এ সম্পর্কে কথা বলতে বিএনপির আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন যে বিষয়টি নিয়ে আমরা দলীয় ফোরামে আলাপ আলোচনা করেছি বিধায় এর শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য প্রদান সমীচীন মনে করতেছি না। তো দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর জানা গেল যে এই 7 জানুয়ারি নির্বাচনের আগে তারেক রহমানের সঙ্গে ভারতের একটা সরাসরি বৈঠক হয়েছিল, এবং সেই বৈঠকে ভারত তারেক রহমানকে আশ্বাসও দিয়েছিল। অত্যন্ত সুন্দর পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে ধারণা করা হয়, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আসলে ফলপ্রসূ হয়নি। ভারত পুরো একদম পল্টি নিয়েছে, সে যেরকম পল্টি নিয়েছিল আগে। 18 সালে বলেছিল যে 70টি থেকে 80টি আসন দিবে, পরে সেখান থেকে কমিয়ে আনা হলো 40। এই 40টাও বিএনপি পেল না, বিএনপি পেল মাত্র 5-6টা। বিএনপি কি 5-6টা আসন পাওয়ার দল না।
তো বিএনপিরও ভুল আছে, সব আছে। এখন বিএনপি মনে করতেছে যে অনেক হয়েছে, 14 সালে শিক্ষা নিয়েছি, 18 সালে শিক্ষা নিয়েছি, 24 সালে শিক্ষা নিয়েছি, আমরা আর প্রতারিত হতে চাই না। এখন বিএনপির একটা বড় অংশ মনে করে যে বিএনপিকে এই মুহূর্তে ক্ষমতা চাওয়ার দরকার নাই, অন্তত বিএনপি রাজনীতিতে টিকিয়ে রাখার জন্য তৃণমূল যে জনগণ আছে, বাংলাদেশের 80% জনগণের যে সমর্থন আছে বিএনপির প্রতি, সেই সমর্থনটাকে ধরে রাখার জন্য বিএনপির অনতি বিলম্বে ভারত বিরোধী রাজনীতি শুরু করে দেওয়া উচিত বলে অনেকে মনে করেন। আবার অনেকে মনে করেন যে আরেকটু দেখি। তো আমরাও দেখি বিএনপি কোন দিকে যায়। অন্তত এটুকু আমরা বুঝলাম যে আজকে যে তারেক রহমান নিজেও লন্ডন থেকে সুইজারল্যান্ডে উড়ে গিয়েছিলেন ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার জন্য, যদিও সেই বৈঠকে কাজের কাজ কিছুই হয়নি। ধন্যবাদ।